নাক ডাকার ব্যাপারটাকে নিয়ে খুব কমনলি কিন্তু মানুষের মধ্যে অনেক হাস্য রসাত্মক অনেক রকম উদাহরণ চলে যে ওর ঘুমোবার সময় নাক ডাকছে বা যার নাক ডাকে তাকে নিয়ে ক্রিটিসাইজ করা, এগুলো কিন্তু ভীষণ রকম বেশি পরিমাণ আমরা পাই। কিন্তু এই নাক ডাকারও কিন্তু একটা ভয়ঙ্কর বড় বিপদ আছে, যে বিপদটাকে সঠিকভাবে যদি আমরা সেটাকে কমব্যাট না করি বা প্রপার ওয়েতে তার ট্রিটমেন্ট না করি বা সঠিক অর্থে তার ডায়াগনোসিস না করি, তাহলে কিন্তু খুব বড় সড়ো বিপদ তার জন্য অপেক্ষা হতে পারে। কেউ ভাবেন যে কারণ নাক ডাকছে তার পাশের সঙ্গী বা সঙ্গিনী ঘুমোতে পারছেন না, এটা কিন্তু অতটা সহজ নয় যে এমন যে আরেকজনের ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে। এটাও হতে পারে যার নাক ডাকছে তিনি কিন্তু মারাত্মক সিরিয়াস কোনো একটা অসুখকে তার জীবনে নিয়ে আসছেন এবং আগামী দিন কিন্তু বড়সড় কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, মেবি সেটা লাইফ থ্রেটনিং সেরকমও হতে পারে। তো তার আগে প্রথম বলে রাখি যে নাক ডাকার ঠিক কিছু প্রকারভেদ থাকে, সেগুলোকে প্রপারলি চেনা বা জানাটা ভীষণ রকম প্রয়োজন। তা না হলে কিন্তু এটাকে সঠিক অর্থে আমরা রেকটিফাই বা ক্লারিফিকেশান করতে পারবো না বা ডেমনস্ট্রেশন করারও সমস্যা থাকবে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে নাক ডাকা সমস্যাটা নিয়ে কিন্তু যিনি পেশেন্ট তিনি আমাদের কাছে আসেন না, বেশিরভাগ ক্ষেত্রে তার বেড পার্টনার নিয়ে আসেন এবং বলেন যে ডাক্তারবাবু প্রচণ্ড নাক ডাকে এবং এই নাক ডাকার তার এগেনস্টে তিনি যথেষ্ট মজা করেই বলেন যে ওর নাক ডাকার জন্য আমি ঘুমোতে পারি না। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে আপনার ঘুমোতে না পারার ছাড়াও ওনার জীবনহানির ব্যাপারটা আপনাকে ভাবতে হবে। সে বেড পার্টনারের উদ্দেশ্য বলবো, ম্যাটারটা এরকম যে দেখুন লক্ষ্য করে দেখবেন কোন নাক ডাকাগুলো খুব বিপজ্জনক বলে আমরা পরিগণিত করি। ধরুন ঘুমের মধ্যে নাক ডাকছে এবং খুব নাক ডাকছে, সশব্দে নাক ডাকছে এবং নাকটা ডাকতে 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 একটা সময় হঠাৎ করে তিনি সাইলেন্ট হয়ে গেলেন, নিস্তব্ধ, বেশ কয়েক সেকেন্ড নিস্তব্ধ এবং নিস্তব্ধতা কাটার পর আচমকা তিনি ধরফর করে একটু নড়ে উঠলেন এবং আবার তিনি নাক ডেকে ঘুমোতে শুরু করলেন। এই যে নাক ডাকার পর হঠাৎ কিছু মুহূর্ত নিস্তব্ধতা, তারপরে হঠাৎ ধরফর করে নড়ে উঠে আবার ঘুমোনো, এটাই কিন্তু সবথেকে বিপজ্জনক লক্ষণ নাক ডাকা। এই পেশেন্টদের কিন্তু বিপদ হতে পারে। এই পেশেন্টদের বাড়ির মানুষদের সাবধান হতে হবে, তাদেরকে তাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। দেখুন বাচ্চাদের নাক ডাকে ভীষণ কমন, কিছু ক্ষেত্রে সাইনোসাইটিসের সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে পলিপের সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে অ্যাডিনয়েডের সমস্যা থাকে। এটা আমাদের কাছে ভীষণ কমন বাচ্চাদের নাক ডাকা সমস্যাটা, কিন্তু নাক ডাকাটা ততটাই সিরিয়াস হয়ে দাঁড়ায় যদি মিডল এজ পার্সন কারোর এই সমস্যাটা থাকে। এটা কিন্তু ভীষণ রকম তার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং একটা এপিসোড তার লাইফের, যে তার এই সমস্যাটা রয়েছে। এবং এটাকে যখন আমরা ডায়াগনোসিস করি, আমরা কিন্তু এটাকে স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডায়াগনোসিসে ওএসএ পাই, ওএসএ, দ্যাট ইজ কল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার অনেকগুলো কজেস আমরা পাই, অ্যাজ পার মেডিকেল সায়েন্স আমরা অনেকগুলো পয়েন্ট পাই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে গলার মাসেলগুলো এতটাই রিল্যাক্স হয়ে যায় যে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে শ্বাসনালীতে অবস্ট্রাকশন আসে, সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে আমরা খুব কমনলি পাই, সেটা হচ্ছে যে ধরুন মুখের মধ্যে স্যালাইভা জমে গিয়ে একটা হতে পারে, টেন্ডেন্সি থাকতে পারে। এবং দেখবেন এই যাদের এই ওএসএ রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তাদের সকালে ঘুম থেকে ওঠার পর তাদের কিন্তু প্রচণ্ড ক্লান্তি থাকে। তারা ঘড়ি ধরে দেখছেন আমি রাত্রে শুতে গেছি এবং এখন আমি শুতে গেছি, এখন ঘুম থেকে উঠছি, কিন্তু তারা জানেন যে তারা কিন্তু ক্লান্ত, তারা অবসন্ন, তাদের মধ্যে সেই ঘুম থেকে ওঠার পর যে ফ্রেশনেস সেটা কিন্তু নেই। এর কারণ হিসেবে যখন আমরা দেখেছি লক্ষ্য করে যে খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমাদের ঘুমের মধ্যে তো অনেকগুলো স্টেজ রয়েছে, N1, N2, N3 REM। এই N1 হচ্ছে আমরা শুতে যাওয়ার পরের প্রথম 5-10 মিনিট, N2 হচ্ছে তার পরবর্তী আধ ঘন্টা, এই N3টাই হচ্ছে ডিপ ঘুমের সময়, N3। আর চরম ঘুমের সময়টা হচ্ছে REM, র্যাপিড আই মুভমেন্ট।
এবং এই সার্কেলটা রিপিট হতে থাকে, কারোর ক্ষেত্রে 7 ঘন্টা, কারোর ক্ষেত্রে 8 ঘন্টা, কারোর ক্ষেত্রে 6 ঘন্টা, এটা হতে থাকে। আমরা স্বপ্নটা দেখি কিন্তু N3 বা REM-এতে, কিন্তু ম্যাটারটা যেটা দাঁড়ায় যেটাকে আমরা খুব বেশি আলোকপাত করি আমরা এই প্রজন্মের ডাক্তারবাবুরা, সেটা হচ্ছে যে দেখুন, দুটো জিনিস মনে রাখতে হবে। রাত্রে ঘুম হচ্ছে না, আপনি দিনের বেলা ফেটিক, অবসন্ন, ক্লান্ত ফিল করছেন, নিজেকে দুর্বল লাগছে, কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, আপনি লক্ষ্য করে দেখুন আপনার N3 বা REM স্টেজে আদৌ আপনি যাচ্ছেন না। যখনই আপনার N1 N2 এর মধ্যে সীমাবদ্ধ থাকছে, যখনই আপনি ঘুমোচ্ছেন, ডিপ ঘুম হতে যাচ্ছে, সাথে সাথে ওই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে আপনার। আর যেই অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কিন্তু জাগিয়ে দিচ্ছে, এবং আবার আপনি একটু নড়াচড়া করে আবার কিন্তু আপনি ঘুমোচ্ছেন। দ্যাট ইজ, সেটা ঘুম হচ্ছে না, ওটা ঝিমনও হচ্ছে। এই নাক ডাকার পেশেন্টরা কিন্তু ঘুমন না, ঝিমন। তারা দিনের বেলা তো দেখবেন এক জায়গায় স্থবিরের মতো বসে থাকেন, বসে বসে ঝিমন, খবর কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, বাসের সিটে বসে পাশের লোকের দিকে হেলে ঘুমিয়ে পড়েন। এইগুলো কিন্তু অন্যতম লক্ষণ থাকে এই ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের। এটা ইনসোমনিয়া বলি আমরা, যাদের রাত্রে সঠিকভাবে ঘুম হয় না। কিন্তু যাদের হাইপারসোমনিয়া তাদের বলি, যাদের আবার দিনের বেলা ঝিমন, তাদের রাত্রে ঘুম নেই, দিনের বেলা ঝিমোচ্ছেন, দ্যাট ইজ হাইপারসোমনিয়া। তাহলে আলটিমেটলি জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে আমাকে এটা বুঝতে হবে যে আমার এই সমস্যাটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, সমাধান কী, এবং প্রপার কারণটা খুঁজে বার করতে হবে। প্রপার কারণের মধ্যে আমরা যেমন ডাক্তারবাবুরা প্রথম অ্যাডভাইস করি এক্সরে অর সিটি, প্লেন সিটি অফ PNS, পেরিনেজাল সেপ্টাম। যে সিটি করলে আমরা দেখতে পাবো নাকের নাসারন্ধ্রের মধ্যে কোনো জায়গায় কোনো ডিভিয়েশন আছে কিনা, হাড়ের, অ্যাডিনয়েডের, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, যেখান থেকে যথেষ্ট পরিমাণ অক্সিজেন আমাদের রক্তে মিশছে না। প্যারাল আমাদের এটাও দেখতে হবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের যে সারা রাতে ঘুমোচ্ছি, এই ওএসএ যাদের রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের রয়েছে, তাদের লক্ষ্য করে দেখবেন তাদের না অক্সিজেন স্যাচুরেশন ফল করে মিডনাইটে। তারা ঘুমিয়ে থাকে, যারা প্রচণ্ড নাক ডাকে, তাদের যদি আপনি পালস অক্সিমিটার দিয়ে ওই ঘুমন্ত অবস্থাতে আঙ্গুলে পালস অক্সিমিটার দিয়ে দেখেন, দেখবেন অক্সিজেন স্যাচুরেশন হু করে ফল করছে। কারণ তার নাকের মধ্যে এতটাই অবস্ট্রাকশান আছে, তার লাংসে যথেষ্ট পরিমাণ অক্সিজেন যাচ্ছে না। এবং সঠিকভাবে যদি অক্সিজেন যাওয়ার রাস্তাটাকে আমরা ক্লিয়ার করতে না পারি, আমরা যদি সঠিকভাবে তার এই সমস্যাটাকে থেকে তাকে রুল আউট করে সুস্থ স্বাভাবিক জীবনে আনতে না পারি, অক্সিজেন আমাদের শরীরের ব্রেন, হার্ট, কিডনি, লাংস, গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মেন বন্ধু। এই অক্সিজেন সঠিকভাবে না গেলে কিন্তু মাল্টি অর্গান কাজ করতে আস্তে আস্তে বিকলতা সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অনেক বড়সড় সমস্যা আসতে পারে। এবার ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে যে এটা ডায়াগনোসিস করবো কী করে ডাক্তারবাবু? ডায়াগনোসিসের জন্য তো আমি বললাম একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি অক্সিজেন স্যাচুরেশন দেখুন, আপনি তার এক্সরে PNS করে দেখুন, সেখানে সাইনোসাইটিস থাকলেও ধরা পড়ে যাবে। কিন্তু মেন যেটা ডায়াগনোসিসের জন্য আমরা যেটা অ্যাডভাইস করি, দ্যাট ইজ কল্ড নকচার্নাল পলিসোনোগ্রাফি। নকচার্নাল পলিসোনোগ্রাফি একটা রেডিওর মতো যন্ত্র হয়, যে যন্ত্রটা পেশেন্টকে ঘুমোতে যাওয়ার সময় পরিয়ে দেওয়া হয়, এবং কিছু ইলেকট্রিক্যাল তার তার নাক, কপাল এবং শরীরের কিছু অংশে আটকে দেওয়া হয়, ECGতে যেমন করা হয় সেরকম। ওই মেশিনটা কিন্তু পরের দিন সকালবেলা বলে দেবে যে রাত্রে ঠিক কোন কোন সময়, কোন কোন বার সে এই অ্যাটাকের সম্ভাবনার মধ্যে পড়েছে, যখন শরীরে অক্সিজেন একদম কমে এসেছে। এবং সেটা বুঝে অসুখের গুরুত্ব আমরা ডাক্তারবাবুরা নির্ধারণ করতে পারি, বা যে কোনো ডাক্তারবাবুরা নির্ধারণ করতে পারে এই নকচার্নাল পলিসোনোগ্রাফি মেশিনটার জন্য। আমরা যারা এই প্রজন্মের ডাক্তার, আমরা কিন্তু নাক ডাকা সমস্যাটাকে একদমই বাড়ির লোককে হালকাভাবে নিতে বারণ করি।